ম্যাক্সিমামই ইনফ্যাক্টিভ, মোর দেন 85% ইনফ্যাক্টিভ, কিছু হেমোরেজিক আছে 15%-এর মতো। ইনফ্যাক্টিভ স্ট্রোকগুলো আবার বিশেষ করা হয় যে একটা হচ্ছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বা টিআইএ, যেটা দেখা যায় যে ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট ভালো হয়ে যাবে এটা উইদিন 24 আওয়ার্স। সেই ক্ষেত্রে দেখা যায় পেশেন্টরা অনেক সময় অ্যাফাসিয়া নিয়ে আসে, অনেক সময় হেমিপ্রাইসিস নিয়ে আসে, চোখে দেখে না, এরকম নিয়ে আসে এবং 24 আওয়ার্সের মধ্যে ভালো হয়ে যায়। আর এটা স্ট্রোক ইন ইভলিউশন বা ইভলভিং স্ট্রোক, এটা দেখা যায় স্টার্ট হয় 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত প্রসেসটা চলতে থাকে। পেশেন্ট অনেক সময় আমাদেরকে বলে ফেলে, অনেক সময় রোগী বলে বাড়ি থেকে তো ভালো নিয়ে আসতাম। হ্যাঁ, না 24 আওয়ার্স টিআইএ, টিআইএ 24 আওয়ার্স প্রফেশন যেটা না, টিআইএ তো স্ট্রোক হবে না, মাইনর স্ট্রোকটাই তাই মোদার কি ব্যাটারি দেনা, মাইনর স্ট্রোকটাই এখন টিআইএ নামে ডেজিগনেটেড, মোর মডার্ন ডেজিগনেশন। এটা হলো আর স্ট্রোক ইন ইভলিউশন হলো যে 24 ঘন্টা ইভলিউশন হয়ে 24 ঘন্টা পরে ফুল স্ট্রোকের ফিচার চলে আসে, এটা হলো স্ট্রোক ইন ইভলিউশন। টিআইএটাই আগে মাইনর স্ট্রোক হিসেবে ডেজিগনেটেড। আচ্ছা, আরেকটা হচ্ছে কমপ্লিটেড স্ট্রোক, যেটা থ্রোম্বোএম্বোলিজম হয়ে যায় স্যার, যেটা বললেন যে মানে হ্যাঁ মেজর স্ট্রোক, যেটা একবারে সাডেনলি হয়ে যায় এবং সেটা দেখা যায় উইদিন স্ট্রোক হওয়ার পরেই সাধারণত ফিচার পাওয়া যায়। এটাই লেকুলার ইনফার্ট, তাই না? What do you mean by lecular infarct? আমরা কি বলবো? তুমি জানো যে lecular infarct এটা বাকি আমি বলে দিই স্যার, আমাদের যে ইন্টারনাল ক্যাপসুল এরিয়াটা আছে, এরিয়া যেখান থেকে আমাদের পুরো বডি সেখানে একটা ব্লাড সাপ্লাই আছে, যে মিডল সেলুলার আর্টারি, তার রেটিকুলার স্ট্রেট ব্রাঞ্চে যদি স্যার এটা ঘটতেছে স্যার, বাইরে অল্প একটু ধরলে তো স্যার পেশেন্ট পুরো স্ট্রোক নিয়ে আসতেছে, কিন্তু পুরো একটা ব্রাঞ্চে যদি যাচ্ছে না, ইন্টারনাল ক্যাপসুলের জাস্ট পাশে বা একটা ল্যাকুনার অ্যাক্টিভিটি যাচ্ছে, স্যার লেকুলার স্ট্রোক নিয়ে আসতেছে। ইভেন স্যার পেশেন্টের কিছুই নেই, পুরো সিটি এখন ক্লিয়ার পাচ্ছি, ফুল সিটি ক্লিয়ার পাচ্ছি, তারপরে স্যার খুঁজতে হয় এমসি আর্টারি সাইন, একদম একদম ভেরি ভেরি আর্লি কেস, কিছুই পাওয়া যাচ্ছে না, সিটি ক্লিন, তারপর রোগী আমাদের কাছে তো স্যার সবচেয়ে বড় এভিডেন্স রোগী থাকে, আমাদের কাছে রোগী শোয়া থাকে, রোগীর সিম্পটমস থাকে, সাইন থাকে, ডায়াগনোসিসটা স্যার সবসময় তার সিটি দেখে যে সবসময় যে দিয়ে ফেলবো তার তো কই না। তো ল্যাকুনার আর্টারি আছে কিনা বা এমসি আর্টারি কোনো ব্রাঞ্চ আছে কিনা, ছোট ছোট ব্রাঞ্চ, এটাই ডিস্টার্ব করে বেশি, ঠিক আছে স্যার? একদম ক্লিয়ারলি এই কথাটা খুবই সত্যি কথা, সিটি একদম রিপোর্ট আসছে নট, এটা একদম ক্লিয়ার ফুল ফেজের ম্যানিফেস্টেশন অফ কমপ্লিটেড স্ট্রোক। কমপ্লিটেড স্ট্রোক আমরা কি করব তখন? বেসিক্যালি হিমোরেজ হইলে কিন্তু চলে আসে, মানে রেডিও ওপেন স্পট চলে আসে, কিন্তু হিমোরেজ নাই বুঝে গেল আপনি ইনফার্ক্টেড স্ট্রোক। এখন এই পেশেন্টের জন্য আসলে ইনভেস্টিগেশন অফ চয়েস নেক্সট এমআরআই, বিকজ ভেরি স্মল লেশন ক্যান বি ডিটেক্টেড বাই এমআরআই, সিটিতে একটু লার্জার লেশন ডিটেকশন। থ্যাংক ইউ ডিপার্টমেন্ট অফ মেডিসিন, এবং খুব ভালো প্রেজেন্ট করার জন্য শান্তমতা সুন্দর প্রেজেন্টেশন। আমি একটু সাপ্লিমেন্ট বলতে পারি অথবা আমি একটু গাইডও বলতে পারি। স্ট্রোক আমি জাস্ট জানতে চাই এরকম একটা কারণ আমরা তো আগে করতাম, এখন এটাকে কিভাবে নেওয়া হচ্ছে বা কিভাবে বলা হচ্ছে এটা আমরা করি। যেমন আমরা বললাম যে ইভলভিং স্ট্রোক, যেটা আলটিমেটলি 3 to 4 days 5 days দিয়ে কমপ্লিট স্ট্রোক হয়ে গেল, কিন্তু যদি এমন হয় যে 4 দিন 5 দিন পরে একটা স্ট্রোক এর ফিচার নিয়ে আসলো, all the neurological features become completely recovered within 3 to 4 days, তখন এটাকে কি বলবো? এটা একটা ওয়ে, এবং এইটাকে আমরা সাধারণত আগে বলতাম এরকম যে নিউরোলজিক্যাল লেশনস রয়েছে যেগুলো কমপ্লিটলি রিকভার করেছে বাট মোর দ্যান 24 আওয়ার্স, এদেরকে বলা হতো রিভার্সিবল ইসকেমিক নিউরোলজিক্যাল ডেফিসিট, আরএনডি।
এই টার্মটা কি এখনো মেডিসিনে আচ্ছা, ব্যবহার আচ্ছা। করা হয়? আচ্ছা, তাহলে আমরা এটা শব্দটা বলছি না কেন? যদি আমরা স্ট্রোককে ক্লাসিফাই করতেছি, সুতরাং আমার মনে হয় এটাও এখানে আসা উচিত ছিল আলোচনাতে। এক, 2 নম্বর, রিগার্ডিং হিস্ট্রি, সাইকিয়াট্রিক হিস্ট্রি যে অংশটা দেখানো হয়েছে, আমাদের মেডিসিনের প্রোগ্রামে সাইকিয়াট্রিক হিস্ট্রি বলে কোনো হেডিংস ছিল না। এখন কি এটা নতুন করে ইনক্লুড করা হয়েছে কি এটা আপনারা জানেন করা হয়েছে? তাহলে এটাকে আমাকে একটু দেখতে হবে। স্যার শুধু যোগ না, একটু বলি স্যার, এটার জন্য স্যার এফসিপিএস ধুমধুমায় ফেল করাবে। ঠিক আছে, আমি জেনেছি। আমি তো হিস্ট্রি বলতে পারছি না, যাই জন্য আমি জেনে নিলাম যে এটা ইনক্লুড করা হয়েছে। গুড। তাহলে আমার কোশ্চেন হলো, তোমার সাইকিয়াট্রিক হিস্ট্রিতে বলা হয়েছে পেশেন্ট ইজ ডিপ্রেসড এবং ইমোশনালি লেবাইল। Do you find a relation for this particular patient having this depressed mood with emotional level stage as a patient having a ischemic stroke? স্ট্রোকের তো একটা রিলেশন আছে কিনা? যদি থাকে সেক্ষেত্রে আমার কোয়েশ্চেন হলো, আমি এক্সামিনেশন একটু দেখতে চাই, সেখানে নার্ভাস সিস্টেম এক্সামিনেশনে cranial nerves. What about the findings of the all cranial nerves? Whether all these are intact All the- or there All is cranial nerves are intact, sir. intact. If your patient has completely normal cranial nerves, all the cranial nerves are intact, why your patient will become emotionally labile? For this particular video, whether this patient also has got any cerebral ischemia or any ischemic involvement of the brainstem, especially cerebrovascular area, there is an ischemic lesion. Better, it was evaluated by a MRI. MRI করলে এটাকে আমরা আরো ভালো findings পেতে পারি। Maybe there is a relation between this emotionally labile state for this particular ischemic stroke patient. সুতরাং আমরা এটাকে এইভাবে ব্যাখ্যা করতে পারি, যদি আমার পেশেন্টের অল দি ক্রেনিয়াল নার্ভস ইনট্যাক্ট থাকে, তাহলে ম্যানেজমেন্টকে আমার কেন প্রয়োজন হবে যে আমি এই রোগীটাকে এয়ারওয়ে প্রোটেক্ট করতে হবে, তারপরে দেখি ফাইনে এটা ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট জেনারেল ম্যানেজমেন্ট পরেরটা আর পরে নেক্সট আর পরে ইয়েস এই যে এখানে তো আমাকে এখানে ব্রিদিং মেইনটেইন করতে হবে, এয়ারওয়ে মেইনটেইন করতে হবে, সার্কুলেশন মেইনটেইন করতে হবে। এই স্পেশালি প্রথম দুইটা এয়ারওয়ে কেয়ার এবং ব্রিদিং, এই দুটো কি আমার প্রয়োজন আছে? আসলে যদি আমার পেশেন্ট অল দি ক্রেনিয়াল নার্ভস ইনট্যাক্ট থাকে, পেশেন্ট কনসাস থাকে, তার কোনো আদারওয়াইজ কোনো ফাইন্ডিংস পাচ্ছি না, সেই ক্ষেত্রে এটা আমার কতটা আচ্ছা, গুরুত্বপূর্ণ এখানে হবে? আমি থ্যাংক ইউ। আমি কি বোঝাতে পারছি না? হ্যাঁ, অনেকগুলো পেশেন্ট অনেকগুলো সাবস্টিটিউট অনেকগুলো কিছু বলে ফেলছি। আগের ভালো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আগের যে কথাগুলো বলেছেন সেটা ধন্যবাদ, একটু কমপ্লিমেন্টারি কথা ছিল। এখানে যেটা এয়ারওয়ে ব্রিদিং এর প্রসঙ্গটা এসেছে, এটা আসলে পেশেন্টের ছিল একটা মুখে একটা ব্রিদিং পয়েন্ট ছিল, মুখে একটা ওজিং সবসময় হতে থাকতো আর কি। এমনি একটা সিভিটি পেশেন্টকে আমরা অলওয়েজ এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন সবসময় খেয়াল রাখি, মানে অ্যাপারেন্টলি পেশেন্টের অ্যাটেন্ডেন্সটা চায় না নাকে নল দিতে কিংবা অন্য কিছু। চাচ্ছি না, আমি জাস্ট বলতে চাচ্ছি যে ম্যানেজমেন্ট এখানে দেওয়া হয়েছে, ইট ইজ নট দি ম্যানেজমেন্ট ফর দি স্ট্রোক পেশেন্ট, বাট ইট ইজ দি ম্যানেজমেন্ট ফর এ আনকনসিয়াস পেশেন্ট। When your patient will get unconscious, then we have to maintain the airway, air breathing intact, circulation, all this. But our patient is fully conscious, oriented, having no neurological deficit except weakness. আসলে হ্যাঁ, আমি মনে করি থ্যাংক ইউ, ঠিক আছে কথাটা আমি মনে করি ম্যানেজমেন্ট শুড নট বি জেনারেলাইজড। কখনো ম্যানেজমেন্ট কখনো জেনারেলাইজড হবে না, ইট মাস্ট বি পার্টিকুলার এন্ড ভেরি মাচ স্পেসিফিক ফর দি ইন্ডিভিজুয়াল পেশেন্ট। এটা হওয়া উচিত। এই জন্য আমরা এই অংশটা টোটালি অমিট করতে পারি, কোনো প্রয়োজন নেই। যদি আমি এটা বলতে চাই আমার এই পার্টিকুলার পেশেন্ট, এখানে আরেকটা বিষয় আপনার সাথে আমি একমত, এখানে একটা বিষয় হচ্ছে অনেক সময় পেশেন্টের অ্যাটেন্ডেন্সটা চায় না, তাকে কোনো মানে এনজি ফিডিং বা অন্য কিছু, ফলে দেখা যায় যে সাডেনলি দেখা যায় যে অনেক সময় হয়ে যায়, এক্সপ্রেশন নিউমোনিয়া হয়ে যায়। এটা জাস্ট মানে সতর্ক থাকার জন্য কথাটা। দ্বিতীয়ত হচ্ছে পেশেন্টের একটা ব্রিডিং পয়েন্ট ছিল, সেক্ষেত্রেও আমাদের এই বিষয়টি দেখতে হবে। অনেক বছর ধরে চলতেছে, 2-3 বছর ধরে। হ্যাঁ, তো সেটার থেকেও অ্যাসপিরেশন যে হতে পারে না তা না। আমরা আসলে এখানে ম্যানেজমেন্টের চাইতে আরো বেশি গুরুত্ব মনে করছিলাম যে ডিজিজ যে কারণে হয়েছে সেটা, তাহলে এটা হয়তো
হ্যাঁ নে প্রসিড করো। আরেকটা কথা হলো যে ব্লিডিং নিয়ে আমরা চিন্তা করি এটা তো 2 বছর ধরে চলছে 2 বছর ধরে যদি রোগীর কোনো অ্যাসপিরেশন বা ইজাতে কোনো প্রবলেম না হয়ে থাকে এখন কেন হবে এটাও আমার একটা কোয়েরি যে এখন হওয়ার কি সম্ভাবনা আছে এটা আমরা একটা প্রসেস করি সামনে প্রসিড করো, এটা এমন কোনো ইম্পর্টেন্ট কিছু বিষয় না। সামনে প্রসিড করো। Specific management of this patient include antiplatelet drug, tranexamic acid, iron supplementation, antibiotics, antifungals, and multivitamins. Follow-up: patient was advised to follow up after 1 month, but patient expired after 2 months. ফিজিওথেরাপি লাগবে না? দেওয়া হয়েছে, ফিজিওথেরাপি দেওয়া হয়েছে। Physiotherapy দেওয়া হয়েছিল স্যার, এটা মিস হয়ে গিয়েছে স্যার। Complication is sir এটা physiotherapy. Now I would like to request Assistant Professor Dr. Amina Khatun Chumki to give a sector knowledge about hereditary hemorrhagic telangiectasia. Thank you. Thank you, Dr. Shanta, for your nice presentation and such an courageous, সে খুব courageous, সুন্দরভাবে সে সেটা হ্যান্ডেল করেছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, স্যারের যে কোয়ারি ছিল যে আমি স্যারের সাথে একমত, অবশ্যই যে সবকিছু জার্নালাইজড হয় না। পেশেন্ট আগে স্ট্রোক ছিল না, দুপুরে ছিল। আচ্ছা, আমরা স্যার তাহলে এইচএসটিতে একটু আগাই। এইচএসটিতে ছিল, এটা আরেক নাম হচ্ছে হেনরি রেন্ডু উইলিয়াম অসলার অথবা পার্টস ওয়েবার, অনেকগুলো নামে দেখে ডাকা হয়, জন্য দেখে আবার অসলার ওয়েবার রেন্ডু সিনড্রোম বলে। আমরা অনেক জায়গায় মনে হয় পড়েছি স্যারটা। এটা খুব ভেরি রেয়ার অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। এটা প্রেজেন্টেশন হচ্ছে মিউকোকিউটিনাস টেলাঞ্জিক্টেশিয়া, AVM, atriovenous malformation involving the GI tract, lungs, liver, CNS and nasopharynx. So the criteria আমরা অলরেডি আগে জেনে ফেলেছি। ক্রুকাশিও ক্রাইটেরিয়াতে জাস্ট ডেফিনিট কখন হয় বা পসিবল কখন হয়, আর আনলাইকলি যদি দুটার কম থাকে তাহলে এটা আনলাইকলি হয়ে যাবে। Next, the pathophysiology is that failure of capillary development. The artery and veins are connected directly, that creating the high pressure fragile connection prone to rupture and the bleeding. So there is some gene. What are that? Endoglin, LK1, RASA1, SMD4. আচ্ছা, RASA বলতে হয়, SMAD পড়তে হয়, মুখস্থের জন্য রাসা SMD করে পড়ে রাখছি। আচ্ছা, পরেরটা হচ্ছে the clinical features আমাদের কি কি মেমোরি করতে হবে, যে 3 big B, there is a bleeding, bypass and bloodline. Bypass in AVM, bloodline by family history. So the patient having recurrent epistaxis, nosebleed, most common initial symptoms more than 90%. Often it starts in childhood or adolescence. It's spontaneous and it's recurrent. And the mucocutaneous telangiectasia, small red spots on lips, tongue, face, fingers, blanch on pressure. And the visceral manifestation, if it involves the lungs, it causes hypoxia. Pulmonary AVM. If in brain, it's abscess, stroke due to paradoxical emboli, brain in cerebral AVM, seizure and hemorrhage. In liver, it may causes high output heart failure, GI tract, GI telangiectasia, and occult bleeding in IDA. So the same investigations we have done, the CBC shows anemia, iron studies having, definitely we should do for the iron study that shows the chronic blood loss, iron panel. Contrast echo, that bubble echo is very much needed here to detect the pulmonary AVM, CT MRI of brain for cerebral AVM, endoscopy for GI bleeding, liver, Doppler, CT angiogram for hepatic AVM. So the management will be, there is no cure, but symptom control and prevention of complications are key. For epistaxis, humidification, topical therapy by estrogen cream, laser therapy or septodermoplasty. For anemia, iron supplementation, if needed, blood transfusion or GI bleed management. For AVM, pulmonary AVM, embolization therapy, brain AVM for neurosurgical radiological intervention, and hepatic AVM for usually supportive. Liver transplants are rare in severe cases. Newer therapies are now the bevacizumab, IV or intranasal, thalidomide or tamoxifen we can give him. And the complication is severe anemia, brain abscess or stroke, heart failure and fetal hemorrhage. Counseling and family screening. Family members should be screened for AVM, especially pulmonary and cerebral. Even if they are asymptomatic, genetic counseling is essential. Genetic testing can confirm the diagnosis if family mutation is known. So I just would like to give some brief about the AVM. যেটা আমারও নতুন করে এটা শিখতেছি একটু করে। AVM হচ্ছে tangle of abnormal blood vessel where artery connect directly to vein bypassing the capillary bed. So normal artery will connect with the capillary.
But in AVM, there is a direct connection with artery with vein. The causes are turbulent, fast blood flow and weaken the vessel wall. So that location goes to the either brain or spinal cord or lung or liver or GI tract, anywhere. So how this stroke is occur here? Stroke is occur here. The lung acts as a filter, catching the small blood clots and emboli before the reaching the brain. But in pulmonary vein, this filter is bypassed, and this filter is any thrombus. Either it may be formed in the deep vein thrombosis or catheter. Normal lung, normal heart, patient emboli are filtered by the pulmonary capillaries. But in AVM, there is a right to left shunt directly. Direct venous blood go to the arterial blood without any filtration. That embolism directly flow to the left side of the heart and then brain, blocks the cerebral artery and leads to ischemic stroke. This is known as a paradoxical embolism in this case, because the embolism paradoxically entered the arterial system from the venous side. What are the other AVM complications, related complications is there? We already discussed this about, and some disease also we will discuss. And what are our limitations? Contrast echo with bubble study. The bubble will be given to the right heart, and that will be the bubbling, and echo shows the right to left shunt. And CT angiography we can do. We can also approach with MRI and MRA, also cerebral angiography. What are the conditions associated with AVM? One of them is HST, our case. Another is sporadic AVM, maybe occur congenital syndrome like Wyburn-Mason syndrome. And this are that. Thank you so much. So our limitation is there. We can do the MRI, MRA, contrast echocardiogram, and also I ask for patient for coming. I continuously connect with over phone, and I requested them to come. We will help, but I can't manage her to come back again for follow up. And ultimately patient will die at home after 2 months. We are trying our best, but she died. Thank you. নাজমুল মনে কিছু বলতে চাচ্ছে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ডক্টর শান্তাহুন রয় আপু এবং আপনার গ্রামীণ খাতুন চুমকি ম্যাডাম সুন্দর ভাবে প্রেজেন্ট করার জন্য এবং অ্যাডমিন সম্পর্কে ম্যাডামকে ধন্যবাদ বলার জন্য। আমার যেটা জানার ছিল, লাস্টে জানলাম যে পেশেন্ট মারা গিয়েছে, আসলে তার আগেই কোশ্চেনটা ছিল হচ্ছে ওনার স্পেসিফিক ম্যানেজমেন্টে দেখলাম যে উনি এন্টিপ্লাটিলেট ড্রাগ পাবেন। আমরা জানি যে ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে এন্টিপ্লাটিলেট থেরাপিটা লাইফ লং নিতে হয়। যেহেতু ওনার অ্যাক্টিভ ব্লিডিং পয়েন্ট ছিল, সেটা কি এন্টিপ্লাটিলেট ড্রাগের জন্য অ্যাগ্রাভেট করতে কিনা? থ্যাংক ইউ স্যার, স্পেশাল কোশ্চেন এন্ড নাইস কোশ্চেন। এখানে এন্টিপ্লাটিলেট ড্রাগটা তাকে তো আমরা এটা রিস্ক বেনিফিট চিন্তা করতে হয় আমাদেরকে ডেফিনেটলি। ইসকেমিয়ার অ্যামাউন্ট অনেক বড় ছিল, বেশ বড়, বলতে গেলে 1/3 এর মতোই ব্রেনের কভার করেছে। সেটা যদি থাকে তাহলে আমাকে রিস্ক বেনিফিট চিন্তা করতে হবে, তার ব্লিডিং এর জন্য সে হচ্ছে কিনা। যদি তার সিম্পল নোজ ব্লিডিং আছে, এপিস্টেক্সিস আছে, ট্যালেন্টিকটিসিয়া আছে, ঠিক আছে, আমরা তাকে একটু সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট, ট্রানএক্সামিক অ্যাসিড বা এস্ট্রোজেন ক্রিম দিয়ে তাকে সেটেল করছি। কিন্তু সেক্ষেত্রে তাকে আমার ক্লোফেনফেল অ্যাসপিরিন লাগবে, কারণ আমি আরেকবার রিপোর্ট করতে পারবো না তার ইসকেমিয়ার জন্য। আরেকবার ইসকেমিয়া হলে তো রোগী ডোন্ট নো কিভাবে পেশেন্টটা মারা গেল তার বাসায়। তার কি আদৌ ওখানে পালমোনারি এম্বোলিজম হয়ে গেছিল, নাকি হয়ে সে কোয়াগুলেশন হয়েছে মারা গেছে, নাকি তার হেপাটিক ভেইনের রাপচার হয়েছে এমবোলিজম হয়ে তার হার্ট অ্যাটাক করছে, হার্ট ফেল হয়ে গেছে ইমিডিয়েটলি, বা কখন হয়েছে হাই হার্ট ফেলিওর দিয়ে মারা গেছে, উই ডোন্ট নো। কিন্তু আমাদের এখানে অবশ্যই রিস্ক বেনিফিট চিন্তা করা দরকার। আরো পারতাম যদি আরো রোগীকে কয়েকদিন যদি আটকায় রেখে আরো কিছু মানে করতে পারতাম, আরো ডিট করতে পারতাম। এটা একটা রিগ্রেটস আছে আমার। থ্যাংক ইউ। আমি একটু কথা বলি, মেডিসিনে আমাদের এরকম মাঝে মাঝে সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু কিছু ডিজিজ থাকে যে আমাকে মানে অ্যান্টিপ্ল্যাটলেট ড্রাগও দিতে হবে, এদিকে আবার এমন ড্রাগ দিতে হয় যেগুলো ব্লিডিং করে, ম্যানিফেস্টেশন করে। অনেক সময় দেখা যায় যে হিমোরেজিক স্ট্রোক, এদিকে ডিপ ভেন থ্রম্বোসিস, এরকম একটা পেশেন্ট পেয়েছিলাম, পিজি থেকে এসেছিল, এবং সেই পেশেন্টটাকে রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে পেশেন্টের অ্যাটেন্ডেন্সকে ব্লককে জানায় দিছি যে আমি যে ট্রিটমেন্ট দিই আবারও ক্ষতি হতে পারে, না দিলে আরও বড় ক্ষতি হতে পারে, উভয়মুখী করার যেটা উভয়মুখী সংকট, এরকম সিচুয়েশন আমাদের অনেক সময় হয়। ইভেন এই পেশেন্টের ক্ষেত্রেও আমরা প্রথম ক্লোফেনফেল অ্যাসপিরিন বন্ধ করে দিয়েছি, বন্ধ করে ট্রানএক্সামিক অ্যাসিড শুরু করেছি, শুরু করে আবার যখন পেশেন্ট সেটেল হয়েছে আবার দেখি স্ট্রোকের জন্য আমাকে ওটা দিতে হবে। এরকম সমস্যা ওই সময় হয়েছিল। পেশেন্টটা আসলে ফলো আপে আসেনি, যে আমরা অনেক সময় সিচুয়েশন দেখে তখন ট্রিটমেন্টটা একটু চেঞ্জ করি বা চেঞ্জ করতে পারি। হতে পারে এই ধরনের কোনো একটা কিছু হবে। আর এই ধরনের পেশেন্ট যার এভিএম আছে সে তো আসলে রিকারেন্ট স্ট্রোক হতেই পারে, ইনফ্রাক্টিভও হতে পারে, হেমোরেজিকও হতে পারে, দুইটাই হতে পারে এই ক্ষেত্রে। তো এটা আল্লাহ ভালো জানে কী কারণে ওনার মানে সেটা হয়েছে।
আচ্ছা, আমরা একদমে শেষ মুহূর্তে চলে আসছি। যাই হোক, যেহেতু এটা একাডেমিক সেশন, ইউজুয়ালি অ্যান্টিপ্লেটলেট এন্ড ট্রানএক্সামিক অ্যাসিড একসাথে দেওয়া যাবে না। এটাই হলো রুল আর কি, হ্যাঁ। এখন আমাদের মনে আছে আমাদের স্যার চিটাগাংয়ের মাহতাব স্যারের এখন ওদের ভর্তি হলেন কি ব্রেনে হেমোরেজিক স্ট্রোক, সাথে সাথে তার ডেভেলপ করলো এমআই, এবং তাকে বাঁচাতে পারলো না বিকজ অফ দ্য ডাইলেমা যে আমরা অ্যান্টিপ্লেটলেট দিতে পারবো না, বিকজ তাকে অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া যাচ্ছে না, দিতে পারে না বিকজ হিমোরেজ অনেক বড় ছিল। কিন্তু এমআই অ্যান্টিকোয়াগুলেন্ট ইজ দ্য ইম্পর্টেন্ট পার্সন অফ ম্যানেজমেন্ট। Ultimately, sir, died. Apollo Hospital. So it's a very big dilemma. এটা ডিসিশন নেওয়া অত্যন্ত কঠিন একটা ব্যাপার। খুব স্ট্রেট ফরওয়ার্ড করে আনসার দেওয়া যাবে না, এই জিনিসটাই শুধু মনে রাখবেন। ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। যে আমাদের ডক্টর নিতাই কিন্তু খুব সুন্দর একটা কথা বলে যে এভরি ডিসিশন শুড বি ইন্ডিভিজুয়ালাইজড। এটা সাংঘাতিক একটা বড় কথা ফর এভরি পেশেন্ট ম্যানেজমেন্ট। আমরা আরেকটা একটা টেক হোম মেসেজ, আরেকটা টেক হোম মেসেজ হলো যে এই কেসটা যে প্রেজেন্ট করলো এটা কিন্তু খুব দুর্লভ একটা কেস, যে একটা পেশেন্টের হেরিডিটারি হিমোরেজিক টেলারজেকটেশিয়া এমনিতেই খুব দুর্লভ একটা ঘটনা, অত কমনলি পাওয়াই যায় না এটা, সেটার সাথে আবার স্ট্রোক নিয়ে আসছে পেশেন্টটা, এটা আরো দুর্লভ, রেয়ারেস্ট, এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম। তো এরকম একটা কেস তোমরা মনে রাখলে অনেক কিছু তোমাদের মাথায় থাকবে। তো এইরকম একটা ডায়াগনোসিস করতে পারা আসলে অত সোজা, এবং সেটা সাহস নিয়ে ডায়াগনোসিস করা এবং একাডেমিক সেশনে সেটাকে নিয়ে আসা, এটা কিন্তু সাংঘাতিক সাহসের ব্যাপার। দক্ষতা, স্কিলনেস এবং কনফিডেন্স না থাকলে এই কেস নিয়ে আসা যাবে না এখানে। বাট এটা আমাদের একটা প্রাইজ যে আমরা রোগীটার অ্যাটাচমেন্টে ছিলাম, রোগীটাকে ফলো করছি, রোগীটা মারা গেছে সেই খবরটা আমরা জানি, প্লাস এই কেসটা আমরা রেডি করতে পেরেছি সবাইকে জানানোর জন্য। এটা কিন্তু একটা বড় ব্যাপার, এটা নলেজ ডিসেমিনেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা আমার দায়িত্ব। Anyway, thank you very much, Medicine Unit 2 for presenting a very very nice case. এটা আসলে দেখার মতো একটা জিনিস, জানার মতো একটা জিনিস, এটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স। Anyway, our next seminar will be organized by Department of Surgery, Surgery Unit 1, and then after Department of Obs and Gynae, Gynae Unit 2. Now we request our chairperson to conclude the session, please. স্যার কিছু বলবেন? We are at the end of the session. আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা বিশেষ করে স্পিকার এবং যারা এই কেসটা প্রিপেয়ার করার জন্য অনেক দিন যাবত চেষ্টা করেছে, ডক্টর আমিনা, ডক্টর আশিক সহ যারা চেষ্টা করে সবাইকে ধন্যবাদ জানাই। আমি স্যার এবং যারা পার্টিসিপেন্ট জুনিয়র যারা সবাইকে ধন্যবাদ জানাই এখানে মনোযোগ দিয়ে থাকার জন্য এবং অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।